পিসি এবং ভাইপো তারা খুব তাড়াতাড়ি জেলে যাচ্ছে। তখন এই দুজনেই পিসি ভাইপো খুব তাড়াতাড়ি যাবে, দেখুন খুব তাড়াতাড়ি যাবে। আমার মনে হয় ভাইপো তো দুর্গাপুজো ঢাকের আওয়াজ এবার জেলের ভেতর থেকেই শুনবে। হ্যাঁ দেখুন, আমার অভিজ্ঞতা বলে এর পেছনে নিশ্চিতভাবে ডিপ স্টেটের হাত রয়েছে। তুমি যদি প্যাটার্ন গুলো দেখো, ডিপ স্টেটের কিরম ভাবে কাজ শুরু করে এবং যখন তারা তাদের অপছন্দের সরকারকে ভয়ঙ্কর চাপে রাখতে চায় অথবা বদলে দিতে চায়। এই যে সরকার বদলের খেলা, এটা আমরা চীনের নেপালে দেখেছি, এটা আমরা শ্রীলঙ্কায় দেখেছি, এটা আমরা বাংলাদেশেও সদ্য সদ্য দেখলাম। এবং এটাতে কোনো অস্বীকার করার জায়গা নেই যে ভারতবর্ষ ডিপ স্টেটের জন্য একটা বড় টার্গেট। ভারতবর্ষকে আনস্টেবল করতে হবে। তো এটা ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য একটা চিন্তার বিষয়। তবে আমি নিশ্চিত ভারতবর্ষের সুরক্ষার ভার সঠিক হাতেই রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং নিশ্চয়ই অজিত দোভাল স্যার। তো আমার মনে হয় এই ষড়যন্ত্র ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। অফিসিয়ালি আল কায়দা বা ইসলামিক স্টেট বা জেশ তারা বলল যে আমরা ভারতবর্ষে একটা পলিটিক্যাল উইং খুলছি, তারা ভারতবর্ষের রাজনীতিতে অংশগ্রহণ করবে। সবার আগে যে ব্যক্তিটির নাম আসবে সাপোর্ট করার জন্য তার নাম মমতা ব্যানার্জি। পাকিস্তান ইসলামাবাদের সেন্ট্রাল ইসলামাবাদের মেম্বার পার্লামেন্ট মিনিস্টার, উনি বলছেন আমাদের ভরসা আছে বাংলায়, ভারতবর্ষে এরা আমাদের এম্প্যাথাইজার, আমরা কাশ্মীর ফেরত আনবো ইনশাল্লাহ। আপনি বুঝতেই পারছেন যে এই ককরোচ জনতা পার্টির সঙ্গে যারা যারা আছে তারা কোথা থেকে তাদের ফান্ডিং হচ্ছে আর তারা কাদের দিকে ঝুঁকে আছে। তারা ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার পরোয়া করে। যাদবপুরে যারা করছে তারা ওই ডিপ স্টেটের লোক, তাদের ফান্ডিং কোত্থেকে হয়, তারা কেন ঘন ঘন আমেরিকা যান, ফেলোশিপ কি করে পান, এগুলো ভারত সরকার নজর রাখছে। ভারতের গোয়েন্দা বিভাগ, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট নজর রাখছে না বা জানে না তা নয়, তবে একটা সময় অবধি তাদের সুযোগ দেওয়া হয়, কারণ এন্ড অফ দ্য ডে তারা ভারতীয় নাগরিক। তারপর যখন দেখা যায় যে এরা ভারতের নাগরিক হয়ে ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য বিপজ্জনক, তখন যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। আমরা দেখেছি জেএনইউ উমর খালিদ, এতে তো আমরা দেখেছি কি অবস্থা। ওই হাফ প্যান্ট পরা জালি এমবিএ ছেলেটি, ছোকরাটি, সে ছোকরাটিও যা বলছেন, চৌঠা মেয়ের আগে বাংলা গণতন্ত্র দেখেছে 15 বছর। না না, আমি শুধু যন্তর মন্তর ধরে দেখছি না, এটা কিন্তু আমি ইনফ্যাক্ট আমাদের বিধানসভা চলছে তো সেখানেও আজকে আমি কথাটা বললাম, যখন পুলিশ বাজেট নিয়ে মডার্নাইজেশন অফ পুলিশিং সিস্টেম, তখন আমি কথাটা বললাম এটাকে নিছক ছাত্রদের মুভমেন্ট বা কৃষকদের মুভমেন্ট ওরম ভাবে আমি দেখছি না। আমার অভিজ্ঞতা বলে এর পেছনে নিশ্চিতভাবে ডিপ স্টেটের হাত রয়েছে। তুমি যদি প্যাটার্ন গুলো দেখো, ডিপ স্টেটের কিরম ভাবে কাজ শুরু করে এবং যখন তারা তাদের অপছন্দের সরকারকে ভয়ঙ্কর চাপে রাখতে চায় অথবা বদলে দিতে চায়, সেটা যে যখন ওরা করে, তুমি যদি এই শুরু যেটা হয়েছিল মনে আছে 1-1.5-2 দশক আগে, আরব বসন্ত, আরব স্প্রিং, যেটা ইজিপ্টে শুরু হয়েছিল, একটা সামান্য ঘটনা, সামান্য বলবো না, দুঃখজনক, টিউনিসিয়ার একজন ওই ঠেলাওয়ালা সবজিওয়ালা সে আত্মহত্যা করে গায়ে কেরোসিন পেট্রোল হোয়াটএভার ঠেলে। সেটাকে যেরকম ভাবে বিদ্যুৎ গতিতে একটা স্টুডেন্ট আনরেস্ট, তারপর সমাজের বিভিন্ন জায়গা থেকে জড়ো হয়ে গেল এবং ফাইনালি যে উত্তাল অবস্থা হলো, অ্যাজ ইউজুয়াল ইউএস তাতে মদত দিল সরাসরি। ততক্ষণে ইউএস ডিপ স্টেটের ওই পজিশনটা থেকে বেরিয়ে এসে সামনে ফ্রন্টাল প্রবলেম শুরু করলো এবং ইজিপ্টের সরকার বদলালো। এই যে সরকার বদলের খেলা, এটা আমরা নেপালে দেখেছি, এটা আমরা শ্রীলঙ্কায় দেখেছি, এটা আমরা বাংলাদেশেও সদ্য সদ্য দেখলাম। এবং এটাতে কোনো অস্বীকার করার জায়গা নেই যে ভারতবর্ষ ডিপ স্টেটের জন্য একটা বড় টার্গেট। ভারতবর্ষকে আনস্টেবল করতে হবে। ভারত যেরকম ভাবে দুর্দমনীয় গতিতে মিলিটারি পাওয়ারই বলো বা ইকোনমিক পাওয়ার বলো, আমেরিকা, চীন, রাশিয়া, এদের উপর একটা বিপদ ওদের জন্য হয়ে গেছে, বিশেষ করে আমেরিকা এবং চীন। এবং দেখো, ডিপ্লোম্যাসিতে তো কেউ চিরতরে শত্রু হয় না, চিরতরে বন্ধুও হয় না।
তো ভারতের একটা পোর্শনকে চীন নর্থ ইস্টের পোর্শনটাকে ডিস্টার্ব করছে তাদের ডিপ স্টেট কার্যকলাপ দিয়ে, এবং বাকি ভারতবর্ষে তারা ডিপ স্টেট দিয়ে এই কাজগুলো করাচ্ছে। সেটা আমার জন্য একটু চিন্তার বিষয়। আমি যেটা দেখছি, যেরকম ভাবে আন্দোলনের প্যাটার্নটা হচ্ছে, এবং এই যে পরিবারটি রয়েছে দিল্লিতে, যারা কয়েক দশক এখানে রাজত্ব করার পর ভেবেই ফেলেছিল যে ভারতবর্ষরা তাদের জমিদারি, তারা যে ডিপ স্টেটের সঙ্গে সরাসরি ইনভলভ, এটা বারবার কিন্তু লোকসভাতেও আলোচনা হয়েছে। এবং যেরকম ভাবে এরা প্রথমে ছাত্রদের নিয়ে, তারপর দেখবেন সমাজের, দেখুন একটা সরকার যখন 10 বছর 15 বছর 20 বছর থাকে, একটা অ্যান্টি ইনকামবেন্সি হাওয়া হয়, কারণ মানুষের এক্সপেকটেশনের কোনো সীমা নেই। এবং আজকের দিনে মানুষ কিন্তু খুব বেশি দূর দেখে না, নিজের বাড়ি নিজের ফ্যামিলি। ওভারঅল একটা রাষ্ট্র হিসাবে ভারত কতটা এগোচ্ছে সেটা তারা নজর দেখেও না এবং অ্যানালিসিসও করে না, এবং হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ওপর ভরসা করে চলে। এবং হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিটাকে কিন্তু খুব সাংঘাতিক ভাবে কন্ট্রোল করে ডিপ স্টেট বা তাদের এজেন্টরা, তাদের সো কল্ড কোট আনকোট বুদ্ধিজীবীরা, তাদের সুশীল সমাজরা, প্রচুর শিক্ষক শিক্ষিকা, প্রচুর উচ্চ স্তরের লোক, কারণ ডিপ স্টেট তো আর কেউ ইউনিফর্ম পরে ঘোরে না, সুতরাং বোঝা মুশকিল। তো এটা ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য একটা চিন্তার বিষয়। তবে আমি নিশ্চিত ভারতবর্ষের সুরক্ষার ভার সঠিক হাতেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, এবং নিশ্চয়ই অজিত দোভাল স্যার। তো আমার মনে হয় এই ষড়যন্ত্র ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। দীপাঞ্জন দা, আমরা রীতিমতো দেখলাম যে সিজেপি কে সমর্থনের কথা, অর্থাৎ ককরোচ জনতা পার্টিকে সমর্থনের কথা শোনা গেল। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে একদম দিল্লির আন্দোলন প্রসঙ্গে তিনি বললেন, দরকার হলে ককরোচদের প্রোগ্রামে আমি নিজেও যাব, কারণ আমাদের সাপোর্ট প্রথম থেকেই ছিল, আছে, থাকবে শেষ পর্যন্ত। আরশোলাদের মতো দেশবিরোধী একটা শক্তিকেও সমর্থন, এটা কি ভাবা যায়? কালকে যদি অফিসিয়ালি আল কায়দা বা ইসলামিক স্টেট বা জেশ তারা বললো যে আমরা ভারতবর্ষে একটা পলিটিক্যাল উইং খুলছি, তারা ভারতবর্ষের রাজনীতিতে অংশগ্রহণ করবে, সবার আগে যে ব্যক্তিটির নাম আসবে সাপোর্ট করার জন্য তার নাম মমতা ব্যানার্জি। আমি যদি ধারাবাহিক ভাবে দেখি, আমার কাছে একটি ভিডিও ক্লিপ রয়েছে, আপনি চাইলে আমি আপনাকে দিয়ে দেব। পাকিস্তান সেন্ট্রাল ইসলামাবাদের যে এমপি, পাকিস্তান পিপলস পার্টির, এই আমাদের কি নাম, মুসলিম লীগ, নট পিপিপি, শাহবাজ শরীফ, তার দলের এমপি, মেম্বার পার্লামেন্ট, সিটিং, এখনো এমপি আছেন, এবং উনি তখন ইনফরমেশন কালচারের মিনিস্টারও ছিলেন, সেন্ট্রাল মিনিস্টার পাকিস্তান। ওনার একটা ইন্টারভিউ পাকিস্তানের কোনো চ্যানেলে, সেখানেও সাংবাদিককে বলছিলেন যে আমরা খুব তাড়াতাড়ি 370 ভারতবর্ষে ফেরত নেওয়াবো, এবং কাশ্মীর আমাদের হোগা, হামারা হোগা ইনশাল্লাহ। তো সে সাংবাদিক ওনাকে প্রশ্ন করেন যে ভারতের এত শক্তিশালী রাষ্ট্র, আপনারা অপারেশন সিঁদুর সদ্য সদ্য দেখেছেন, আপনাদের এত স্পর্ধা কি করেছে, কোন ভরসায় আপনি কথাটা বলছেন? উনি কি বলেছিলেন, আমার কাছে ভিডিও আছে। উনি বলেছিলেন ভারত একটা বিরাট দেশ, এই দেশে আমাদের অনেক এম্প্যাথাইজার রয়েছে। কোট আনকোট এম্প্যাথাইজার কারা জিজ্ঞাসা করেন, তাতে নাম নেয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, রাহুল গান্ধী, অরুন্ধতী রয়, অরবিন্দ কেজরিওয়াল এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পাকিস্তান ইসলামাবাদের, সেন্ট্রাল ইসলামাবাদের মেম্বার পার্লামেন্ট মিনিস্টার, উনি বলছেন আমাদের ভরসা আছে বাংলায়, ভারতবর্ষে এরা আমাদের এম্প্যাথাইজার, আমরা কাশ্মীর ফেরত আনবো ইনশাল্লাহ। আপনি বুঝতেই পারছেন যে এই ককরোচ জনতা পার্টির সঙ্গে যারা যারা আছে, তারা কোথা থেকে তাদের ফান্ডিং হচ্ছে, আর তারা কাদের দিকে ঝুঁকে আছে। তারা ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার পরোয়া করে, তাদের নিজেদের ব্যাংক ব্যালেন্সের সুরক্ষার পরোয়া টিকতে পারবে না, ভারত সরকার এদের প্রকাশিত করে দেবে। অন্যদিকে একদম আমরা দেখতে পাচ্ছি যাদবপুরে কলকাতার বামেরা স্লোগান দিচ্ছে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এরা কোথা থেকে, কাদের দ্বারা পরিচালিত বলে আপনার ধারণা? ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দ্রুত সতর্ক হওয়া উচিত নয় কি? কারণ ভারতের সদ্য নির্মিত যে হাইড্রোজেন ট্রেনটিও পাথর ছুঁড়ে ভেঙেছে তো বাম আরশোলা। দেখুন, আমি তো ওটাই একটু আগে তো আমি সেটাই ব্যাখ্যা দিলাম, বিশ্লেষণ করলাম। আপনি কি ভাবেন যে জওয়াহরলাল নেহরু ইউনিভার্সিটি বা দিল্লি ইউনিভার্সিটির
একজন প্রফেসর এমিরেটাস বা সিনিয়র প্রফেসর শুধুমাত্র তারাই ডিপ স্টেটে। তো এই যাদের কথা বলছেন এটা তো ওই রিলে রেসের ব্যাটন হোল্ডারদের মতো, নেক্সট জেনারেশন তো শুরু করেছে। ডিপ স্টেট যে কাজটা করে সেটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী কাজ করে, তারা দুদিন একদিন 2 বছর 3 বছর 5 বছর জন্য করে। তারা দশকের পর দশক তাদের, যেমন এক্স্যাক্টলি জিহাদিদের যেমন স্লিপার সেল হয়, তুমি সেটাকে যদি ইংলিশে একটু চেঞ্জ করে দাও তাহলে ডিপ স্টেট। তো যাদবপুরে যারা করছে তারা ওই ডিপ স্টেটের লোক, তাদের ফান্ডিং কোত্থেকে হয়, তারা কেন ঘন ঘন আমেরিকা যান, ফেলোশিপ কি করে পান, এগুলো ভারত সরকার নজর রাখছে। ভারতের গোয়েন্দা বিভাগ, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট নজর রাখছে না বা জানে না তা নয়, তবে একটা সময় অবধি তাদের সুযোগ দেওয়া হয়, কারণ এন্ড অফ দ্য ডে তারা ভারতীয় নাগরিক। তারপর যখন দেখা যায় যে এরা ভারতের নাগরিক হয়ে ভারতের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য বিপজ্জনক, তখন যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। আমরা দেখেছি জেএনইউ, উমর খালিদ, এতে তো আমরা দেখেছি কি অবস্থা। একটা অন্যরকম চিত্র দেখলো পশ্চিমবঙ্গের বাঙালি, টেনে হিচড়ে চ্যাংদোলা করে একজন বিধায়ক কুণাল ঘোষকে বিধানসভা থেকে বের করলো মার্শালরা, কি বলবো? এরা বিধানসভার লজ্জা, এরা ভুলে যায় এগুলো লাইভ হচ্ছে, সারা ভারতবর্ষ সারা পৃথিবীর কেউই দেখছে। ভাগ্য ভালো যে আজকে ভিজিটার গ্যালারিতে কোনো স্টুডেন্ট বা কোনো স্কুল থেকে বাচ্চারা আসেনি। আমরা আতঙ্কিত হয়ে পড়েছিলাম যে এগুলো যদি বাচ্চারা দেখে, আমিও তো একজন বিধায়ক, বিধায়ক সম্পর্কে কি আইডিয়া হবে। আমরা দেখেছি আগে হিন্দি সিনেমায় রাম গোপাল বর্মার শুল, যেখানে গিয়ে ফাইনালি মনোজ বাজপেয়ীর যে ক্যারেক্টারটা সৎ পুলিশ ইন্সপেক্টর, সে গিয়ে বিধানসভার ভেতরে চূড়ান্ত অসৎ, চূড়ান্ত গুন্ডা, খুনি, ধর্ষক বাচ্চা যাদব, সে একজন বিধায়ক, তাকে গিয়ে ওইখানে শুট করলো। এই যে বিধায়কদের সম্পর্কে আইডিয়াটা হয়ে গেছে, এই খুব পপুলার পঞ্চায়েতে, সেখানেও দেখেছো বিধায়ক জি কি জিনিস। এখন আমার না সত্যি করে বলতে গেলে, আমি এখনো না কাউকে পরিচয় মুখ দিয়ে আমি বিধায়ক বলতে আমার একটু আটকায়। এমএলএও আমরা দেখেছি, এমএলএ কি ফাটাকেষ্ট, তাই এগুলো তো আমরা দেখে অভ্যস্ত। তো এই ভদ্রলোক এগুলো যে কি করলেন আমি তো বুঝি না। উনি সবসময় খবরের শিরোনামে থাকতে চান, তার জন্য সংসদীয় রীতি নীতি সবকিছু ভুলে বিসর্জন দিয়ে উনি করেন। এবং পপুলারিটি, উনি জানেন ওনার যে কালীঘাট তৃণমূল তার কি অবস্থা, ওখানে উনি সর্বে সর্বা নেতা হতে চান। কারণ উনি খুব ভালো করে জানেন কালীঘাট তৃণমূলের যে দুই যে মাথা, পিসি এবং ভাইপো, তারা খুব তাড়াতাড়ি জেলে যাচ্ছে। তখন এই দুজনেই পিসি ভাইপো খুব তাড়াতাড়ি যাবে, দেখুন খুব তাড়াতাড়ি যাবে। আমার মনে হয় ভাইপো তো দুর্গাপুজোর ঢাকের আওয়াজ এবার জেলের ভেতর থেকেই শুনবে। হ্যাঁ, দেখুন দেখুন যেরকম ভাবে সব এগোচ্ছে তাতে তাই হবে, খুব বেশি টাইম নেই ভাইপো হাতে, এবং সেটা ওরা ওরা সব থেকে ভালো জানে। এবং এই যে ভদ্রলোক আমাদের ঘোষবাবু, উনিও জানেন। এবং এই জন্য এখন ওই কালীঘাট তৃণমূলের উনি সর্বে সর্বা হতে চান, উনি খবরের কাগজে থাকতে চান, খবরে থাকতে চান, কিন্তু ভুলে গেছেন যে বাংলার মুখ্যমন্ত্রীর নাম এখন মাননীয় শুভেন্দু অধিকারী। উনি যদি বুনো ওল হন তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বাঘা তেঁতুল। যার জন্য আজকে আমরা পুরো হাউসে দলমত নির্বিশেষে আমরা সবাই মিলে যখন হ্যাঁ বলেছি স্পিকারের প্রশ্নে, স্পিকার বলেছিলেন যে এই পুরো অধিবেশনের জন্য ওনাকে সাসপেন্ড করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেন না, ও লোকটি পপুলার হতে চাইছে এবং ওকে আমরা পপুলার হতে দেব না। ওনাকে একদিনের জন্য ওনাকে সাসপেন্ড করুন, কাল ও আবার আসুক, আবার যদি কাল এরকম বদতমিজি করে আবার কালকে ওনাকে সাসপেন্ড করবেন, 10 বার করবেন, কিন্তু লম্বা করবেন না, তাহলেই তো ও হিরো হয়ে যাবে যে আমাকে হাউসে বলতে দেওয়া হলো না, অধিবেশনে বলতে দেওয়া হলো না। এই সরকার গণতান্ত্রিক পদ্ধতি মেনে চলে, এখনো এই সরকার কিন্তু সৌজন্য দেখাচ্ছে, ও সেটাকে যেন উইকনেস না ভাবে। আপনি যখন এই কথা বলছেন যে ঢাকের বাদ্যিটা অবধি জেলের ভেতরে বসে শুনতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু ভিন্ন প্রতিক্রিয়া দিয়েছে বিদ্যুপাঞ্জন দা। তিনি বলছেন গতকাল, আমি কোটানকোট বলছি, পশ্চিমবঙ্গে ক্রমশ এমন একটা রাজনৈতিক পরিবেশ তৈরি হচ্ছে যেখানে ভিন্ন মতকে দমন করাই যেন শাসকদের প্রধান লক্ষ্য হয়ে উঠেছে। এই প্রবণতা গণতন্ত্রের জন্য অত্যন্ত উদ্বেগজনক। গণতন্ত্রের শক্তির নয়, যুক্তি এবং সহনশীলতারই জয় হওয়া উচিত। তৃণমূল নেতার হুঁশিয়ারি যে তৃণমূল কংগ্রেসকে এভাবে ভয় দেখিয়ে বা বল প্রয়োগ করে কখনো স্তব্ধ করা যাবে না। গণতন্ত্রের কণ্ঠরোধের প্রতিটা প্রচেষ্টার বিরুদ্ধে আমরা আরো দৃঢ়ভাবে এবং আরো ঐক্যবদ্ধভাবে মানুষের স্বার্থে লড়াই চালিয়ে যাবো, কি বলবো? প্রথমত
উনি কোন তৃণমূল এখন তো বলা বলা মুশকিল যে উনি কোন তৃণমূল, কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, মানে কোন তৃণমূল? একটা তো তৃণমূল হবে, চোর তৃণমূল তো সবই, কিন্তু উনি কোন দিকে? দ্বিতীয়ত, ধরো যদি তুমি আজকে শুনতে পাও আফ্রিকার জঙ্গলের জলহস্তিরা বলছে যে জলের অপচয় বন্ধ করে দিতে হবে, আমরা তীব্র প্রতিবাদ করছি, জলহস্তিরা বলছে, বা হাতি বলছে যে আমরা আমাদের বিশাল চেহারা, জঙ্গলের গাছপালা ভেঙে যাচ্ছে, আমরা আমাদের এবার খুব রোগা হতে হবে, সাইজ জিরোমে চলে যেতে হবে, বা নেকড়ে বাঘ বলছে না আমরা এবার হিংসার পথ ছেড়ে দেবো, এবার সবাই মিলে আমরা অহিংস হয়ে যাব। এইগুলো যেমন হাস্যাস্পদ, ওই হাফ প্যান্ট পরা জালি এমবিএ ছেলেটি, ছোকরাটি, সে ছোকরাটিও যা বলছেন, চৌঠা মেয়ের আগে বাংলা গণতন্ত্র দেখেছে 15 বছর, 2021-এ 56 জন আমাদের কর্মী খুন হয়েছে, হাজার হাজার 10,000 বাড়ি ভেঙেছে, হাজার হাজার লোক তারা বাড়ি ছেড়েছিল। আমার এখানে আমার মন্ডলে একজন ভদ্রমহিলা, তার ছোট বাচ্চা বাড়িতে 18 মাস বাংলার বাইরে পালিয়ে গেছিল, আসলে মার্ডার হয়ে যেত। প্রতিটা গ্রামে গঞ্জে ব্লকে শহরে জেলায় তুমি এই ঘটনাগুলো পাবে। তারা আজকে বলছে ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রের কণ্ঠ রোধ করছে। দেখো, কণ্ঠ রোধ করার এই সমস্ত বড় বড় কথা বলে উনি নিজেকে এখনো রাজনীতিবিদ হিসাবে দেখাতে চাইছেন। বাংলার প্রত্যেকটি মানুষ ওনাকে যেটা যেভাবে চেনেন, কোনো রাজনীতিবিদ নয়, কোনো সাংসদ নয়, ওনাকে চেনে প্রতারক, ঠগ এবং চোর চূড়ামণি হিসাবে। আপনি যখন বলছেন চোর চূড়ামণি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী বুধবার বিধানসভা অধিবেশনের বক্তৃতায় তাকে বলতে শোনা গেল যে চিটফান্ডের ক্যাম্পেনার প্রচারক ছিল সিপিএম। ত্রিপুরার সিপিএম এর প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্থাৎ মানিক বন্দ্যোপাধ্যায় মানিক সরকার তিনি ছিলেন, আর এখানে যারা বড় বড় জ্ঞান দিচ্ছেন তারাও ছিলেন। আমি সব বের করেছি, চোর তৃণমূলের সঙ্গে দুর্নীতিগ্রস্ত সিপিএম কেও আমি ছাড়বো না। কি বলবেন? অ্যাবসলিউটলি আমি 100% সহ। আজকে বাংলা এই গণতন্ত্রের কণ্ঠরোধ, ইলেকশনে অগণতান্ত্রিক উপায়ে মাসল পাওয়ার দেখিয়ে মানুষ খুন করে ইলেকশনের রেজাল্ট নিজেদের ফেভারে নিয়ে আসা, এই যে সীমাহীন দুর্নীতি, এই সবগুলো কিন্তু সিপিএম এর আমলে শুরু, এবং সিপিএম সেটাকে লালন পালন করেছে বিশেষত 82 সালের পর, এবং যার জন্য বিনয় চৌধুরীর মতো লোক বলেছিলেন চোরেদের সরকার। বুদ্ধদেব বাবু সরকার ছেড়ে বেরিয়ে যান জ্যোতিবাবুর আমলে, যে চোরেদের সরকার, এবং তারপর তিনি দুঃস্বপ্ন নামে একটি নাটকও লেখেন, মঞ্চস্থ করেন। সিপিএম যদি মাস্টার ডিগ্রি হোল্ডার হয়, বিজেপির মাফ করবেন, এই তৃণমূলের আমলে আমরা দেখতে পেয়েছি যে তৃণমূল তাতে মাস্টার ডিগ্রির জায়গায় তারা পিএইচডি ডক্টরেট করে ফেলেছে। কিন্তু বিজেপির এই শাসনে সেগুলো আর সম্ভব হবে না, যেহেতু বাংলার মুখ্যমন্ত্রী এখন মাননীয় শুভেন্দু অধিকারী। ওই যে আবার বললাম, এই যে ঠগ প্রতারক, ওরা যদি বুনো ওল হয়, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী বাধা দেব। ওলে ওল যে ঠগ প্রতারক খুনি দর্শকদের যে সাজানো বাগান না, এ উখড়ে ফেলে দাও। অচেনা 21শে জুলাই এর ছবিটা কিন্তু এবছর রাজ্যবাসী দেখলো একদম, যেখানে একদম অচেনা 21শে জুলাই এ নেই কিন্তু জনসমুদ্র, তবে ভিড়ের নিরিখে কিন্তু যোজন এগিয়ে থাকলো কালীঘাট মন্ত্রী তৃণমূল অর্থাৎ কালীঘাট তৃণমূল। সেই মঞ্চ থেকে একদম সুদ সমেত ফেরত দেওয়ার হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথায়, মিথ্যা মামলা দিলে ডায়েরিতে লিখে রাখুন, সুদ সমেত ফেরত দেবো, যারা যে ভাষা বোঝে তাদের সেই ভাষাতেই জবাব দেবো। তিনি আরো বলছেন, ফুটপাতে থাকবো তবু বিজেপিকে হারিয়ে বাংলা থেকে উৎখাত করবো। 21-এর মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বললেন, শুভেন্দু অধিকারী কি পারলেন আটকাতে, অমিত শাহ কি পারলেন, কলকাতা পুলিশ কি পারলো 21শে জুলাই আটকাতে? হেরে ভূত হয়ে গিয়েও এই যে দম্ভ, এই যে আস্ফালন বিন্দু মাত্র কমেনি কি? এটা তো সবার হয়েছে। এই যে দম্ভ আস্ফালন, পৃথিবীর হিটলারও যখন প্রায় অথর্ব শেষ সময়টাতে, যখন তার প্যারালাইসিস হয়ে গেছে বাদিকটা, সবাই ছেড়ে চলে গেছে, সমস্ত ফ্রন্টে জার্মান সেনা বিধ্বস্ত, রাশিয়ানরা ঢুকে পড়েছে বার্লিনে, তখনও তো হিটলার একইভাবে বলেছিল, ব্যাস আমার বোমা তৈরি, আমি পৃথিবীকে গুড়িয়ে দেবো, আমি আবার ফিরিয়ে আনবো থার্ড রাইখ। আপনারা যদি ইতিহাস পড়েন, এই জালি এমবিএ ডিগ্রিধারী ছোকরাটা, তার কথা, তার ভাষা, আর ক্লাস 8 পাস অ্যাডলফ হিটলার, দুজনের ভাষা এক, মাঝখানে 70-80 বছর 90 বছর কেটে গেছে, একই ভাষা। এরা এরকম ভাবেই বলে, এরকম ভাবেই, কারণ ওরা নিজেদের ধ্বংসটা চোখের সামনে দেখতে পাচ্ছে। ওরা ভাবে কোন একটা মিরাকল হবে, মিরাকল হিটলারের হয়নি, মিরাকল পিসি ভাই বড় হবে না।
জেলে যাবে, জেলে গিয়ে বকনিটা মারুক। এবং আজকে তো এই ব্যাপারে মুখ্যমন্ত্রী তো বলেছেন অধিবেশনে, উনি বলেছিলেন কত, আমরা বলেছিলাম 2-2.5 হাজার, বলেছেন না একটু বেশি। ব্যাপারটা হিসাব দিয়েছেন যে এই পৌরসভাগুলোতে 4,000 কাউন্সিলর, তার 40% বা 10%, 400। এখানে 40,000 পঞ্চায়েতে, সব মিলিয়ে 40,000-এর মধ্যে 10% 4,000, এই 4,400 হলো। যারা জেলে গেছে, জেল থেকে বেরিয়ে এসেছে, তারা যদি 2,000 হয়, তাদের 200, এইরকম করে করে 4-4,500 লোক হয়েছে। ও তো ব্রিগেডে কেন যাননি? সিপি তো বলেছিল আপনারা ব্রিগেড নিন। মেয়র রোডে ইয়েতে ধর্মতলাতে হবে না, সে তো হাইকোর্ট বলে দিয়েছে, হাইকোর্টের অর্ডার আমরা ইমপ্লিমেন্ট করছি। ও তো অফার দিয়েছিল আপনারা ব্রিগেডে করুন, সাহসে কেন কুলায়? ও এইগুলো কিছু নিতান্তই অশিক্ষিত গ্যাংস্টারদের কথা রাজনৈতিক জবাব হয় না, ওদের জবাব আমরা রাস্তায় দেব। আর আইন ভাঙার চেষ্টাটা করে দেখুন, বুঝতে পারবেন দেখুন কোন সরকার আছে। আমার শেষ ছোট্ট দুটো প্রশ্ন। যেখানে দাঁড়িয়ে আজকে আমাদের এই সাক্ষাৎকারটা সংগঠিত করছি, যে ব্যক্তিকে নিয়ে কথা বলবো, তিনি কিন্তু থাকেন অনতি দূরেই। দল হারতেই 20 জন সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন, যোগ দিয়েছেন এনসিপিআই তে। তবে যে গুটি কয়েক মানুষ এখনো সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়েননি, তার মধ্যে অন্যতম কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়, একদম শ্রীরামপুরের সাংসদ। 21শে জুলাই থেকে ফিরে আসার পর তার গলাতেও ঝরে পড়লো আক্ষেপের সুর সোশ্যাল মিডিয়ায়। রীতিমতো তার মানে বেশ তাৎপর্যপূর্ণভাবে মন্তব্য করছেন যে তাকে বক্তব্য রাখার জায়গায় উপাসনাদের বক্তব্য রাখার জায়গা দেওয়া হয়েছিল, তিনি পরে বক্তব্য রাখতে যান, নেমে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এগুলো ওই গ্যাংস্টারদের নিজেদের লড়াই। দাউদ ইব্রাহিমের গ্রুপে ছোটা রাজা না ছোটা শাকিলের লড়াই ছিল। তাই এই সমস্ত লড়াইয়ের আমরা কি বলবো, সবই তো গ্যাংস্টার। এগুলো একটাও কি কেউ রাজনীতি? সব অপরাধী। এই অপরাধীরা নিজেদের কেউ স্বার্থ সিদ্ধির জন্য, কে টাকা কন্ট্রোল করবে, কে বিল্ডিং কন্ট্রোল করবে, কে কি করবে, এইসব নিয়ে এরা নিজেদের মধ্যে লড়াই করছে। আর এই ভদ্রলোকটির কথা যত কম বলা যায় ততই ভালো। সন্ধ্যাবেলায় তো আর কি বলবো বলো, এখন কিছু আজকাল দুপুরবেলা বোধহয় শুরু করেছেন, তাই ওই ভর দুপুরে গিয়ে ঝামেলা করছেন। এটা এখন বাহানা খুঁজছেন। মমতা ব্যানার্জি আপা দমস্তক। আমি ওনাকে বলি যে উনি প্রেত সাম্রাজ্যের অধিকারিণী, আর প্রেত সাম্রাজ্যের অধিকারিণী তো কোনো মানুষ হবে না, প্রেতনি হবে। কিন্তু দলটা তো উনি তৈরি করেছেন, এতে কোনো সন্দেহ নেই। একটা সময় উনি অবিসংবাদিত ভাবে বিরোধী নেত্রী ছিলেন। ওই অচল আয়তনের 34 বছরে বাম রাজত্বকে তো উখড়ে ফেলে দিয়েছিলেন। কিন্তু এই লোকগুলো সব আগাছা পরগাছা। এরা নিজেদের বিপদ বুঝে, নিজেদের সন্তান সন্ততির ভবিষ্যৎ বুঝে বিজেপির দিকে আসার চেষ্টা করছে, তাতে লাভ হবে না। আমার একটা শেষ প্রশ্ন আপনার কাছে। বেঁচে গেছি, চোরগুলো সব বিজেপিতে চলে গেছে, 21-এর মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, সত্যি কি তাই? কেউ কি মনে করে এটা? পশ্চিমবঙ্গের সব থেকে বড় প্রতারক চোর ওই ভদ্রমহিলা। এবং ওই ভদ্রমহিলা জানেন, আবার বলছি, ওনার পরিচয় এখন আঞ্চলিক সর্বভারতীয় প্রেসিডেন্ট নয়, দলের চেয়ারম্যান ইয়া হোয়াট এভার। আঞ্চলিক তৃণমূলের উনি যে মালিক সেটাও নয়, এগুলো কোনো পরিচয় নয়। দীর্ঘ প্রায় 50 বছরের সাংসদ, বিধায়ক, বা দুবার হেরে যাওয়া বিধায়ক, দুবার। এক সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে লড়ে হেরেছেন নন্দীগ্রামে, আরেকবার বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন, তাও নিজের ঘরে। কিন্তু লোকে সব কিচ্ছু মনে রাখে না। লোকে মনে রাখে উনি স্বাধীনোত্তর পশ্চিমবঙ্গে সব থেকে বড় প্রতারকের অভিভাবিকা, আরো বড় প্রতারক। তো তার কাছ থেকে এইসব কথা যদি কেউ শোনে, এগুলোর কোনো গুরুত্ব নেই। এবং উনি বুঝে গেছেন ওনার রাজনীতির কোনো গুরুত্ব নেই। যে পিসি একদিন হাঁটতেন তো হাজার হাজার লোক ওনার সঙ্গে হাঁটতো, এই চৌঠা মেয়ের আগেও তাই হয়েছে। যে পিসির 21শে জুলাই জনসভাতে 5,000 লোক হয় না, কলকাতা পুলিশের উপর। তো এখন তো এই সমস্ত প্রলাপ বকবে, বয়সটাও তো দেখো, বয়স হয়েছে, সমস্যায় জর্জরিত। চোখের সামনে নিজের সন্তানকে, নিজের ভাইপোকে দেখবেন জেলে যেতে, নিজেও জেলের জন্য এক পা বাড়িয়ে বসে আছেন। এই সময় প্রলাপ বকাটা খুব স্বাভাবিক। প্রলাপ বকেছে, ক্ষমা করুন। অনেক ধন্যবাদ আপনাকে আজ আমাদের সঙ্গে থাকার জন্য।